Grant us the serenity to accept the things we cannot change. Courage to change the things we can. And the wisdom to know the difference. দেখো আমরা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যে জায়গার সামনে আমাদের কাছে শুধু ক্ষতির একটা বড় তালিকা তৈরি হয়ে গেছে। ঠিক আছে, মানে আমাদের চলাফেরা বা আমাদের কার্যকলাপ যা ছিল সেই কার্যকলাপগুলোর দ্বারা কিন্তু আমাদের একটা লিস্ট তৈরি হয়েছে, যে লিস্টে প্রচুর পরিমাণে আমরা লসে রান করেছি। এবং আজকের ডেটে যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে তুমি তোমার জীবনে কতটা লাভ করেছো, কতটা লস করেছো, যে দুটো আমাদের লিস্ট করতে বলা হয়, তো আমি কিন্তু চিন্তা ভাবনা করে চিন্তা করে দেখো যে লাভের জিনিসটা হয়তো হবে না তা নয়, লাভ হয়েছে কিছু, কিন্তু লসের পরিমাণ অনেক বেশি হয়েছে, তাই না? কার কার মনে হচ্ছে লস হয়েছে? ঠিক আছে, এবার আমরা যদি এইখানে এসছি যখন, বা এখানে যখন এসে পৌঁছে গেছি, তখন আমাদের কাছে একটা দায়িত্ব এসেছে। যখন এখানে এসে পৌঁছে গেছি আমাদের কাছে একটা দায়িত্ব এসছে। সেই দায়িত্বটা হচ্ছে যে যে জায়গাগুলোতে আমি লস করেছি বা যে যে জায়গাগুলো আমি পিছিয়ে গেছি, মনীষদা, যে জায়গাগুলো আমি পিছিয়ে গেছি সেই জায়গাগুলো থেকে আমাকে আবার ওভারকাম করে বেরোতে হবে। কারণ যদি আমি সেই জায়গাগুলোতে ওভারকাম করে না বেরোতে পারি, তাহলে আমার এখানে আসা বা এখানে থাকাটা বিফল হয়ে যাবে, কোনো কাজে লাগবে না। এখানে থাকা হবে, খাওয়া হবে, সময় নষ্ট হবে, কিন্তু আমাকে এখানে থেকে চেষ্টা করতে হবে যে যে জায়গাগুলো আমার খাল আছে, শূন্যস্থান আছে, সেই জায়গাগুলো আমাকে পূরণ করতে হবে। এবার আমরা কি করব, আমরা একদিনে সেগুলো কিন্তু হবে না। আমি যদি ভাবি যে আজকে আমি আমার লসের লিস্ট তৈরি করব এবং প্রত্যেকটা লিস্ট আজকের দিনে ঠিক করে ফেলবো, সম্ভব নয়। রাতারাতি কিছু হবে না। আমরা কি শিখেছি, স্লোগানে কি বলেছি? নট ওভার নাইট বাট ওভার টাইম। রাতারাতি কিছু হবে না, সময়ের সঙ্গে সঙ্গে হবে। কিন্তু এবার সময়ের সঙ্গে সঙ্গে তখনই হবে যখন প্রত্যেকটা সময় তুমি কাজে লাগবে, তখন সময়ের সঙ্গে সঙ্গে হবে। আর তুমি চুপ করে হাত গুটিয়ে বসে থাকো যে সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিছুই হবে না। আমায় কি করতে হবে, আমাকে প্রত্যেকটা সময়কে কাজে লাগাতে হবে। আজকে আমরা যেটা করব, আমাদের প্রথম পদক্ষেপ যেটা আমাদের করা দরকার, সেটা হচ্ছে আমরা একটা তালিকা তৈরি করব, লিস্ট বা তালিকা তৈরি করব যে কোন কোন জিনিসগুলো আমাদের কমন প্রবলেম, প্রায় সবারই হয়েছে, সেই প্রবলেমগুলো একটা লিস্ট তৈরি করব এবং এক একটা লিস্টের উপরে এক একটা দিন কি করে ঠিক করা যায় সেগুলো নিয়ে আলোচনা করব। বুঝা গেল? তো প্রথমে একটা কমন প্রবলেম, ক্ষতি, যেটা কমন ক্ষতি সবারই হয়েছে, এখানে প্রত্যেকজনের হয়েছে। যার নেশার আসক্তি আছে তারও হয়েছে, যার মানসিক অসুস্থতা আছে তারও হয়েছে। কি বলতো ক্ষতি? সময়। সময় যেটা আমার পার্মানেন্ট লস, যেটা স্থায়ীভাবে আমার দ্বারা ক্ষতি হয়ে গেছে। এই সময় কিন্তু যে যেভাবে নষ্ট করে ফেলেছে, সেই সময়গুলো সে কোনোদিন আর রিকভার করতে পারবে না। যেমন মনে করো পরশু দিনকে আমরা আলোচনা করছিলাম যে আজকের ডেটটা হচ্ছে 12/12/24, তাই তো? যে 12ই ডিসেম্বর 2024। এই ডেটটা কিন্তু আবার আসবে 1000 বছর পর, 1000 বছর পর আসবে 12/12, তখন 3024 হবে, তাই তো? 2024টা আর আসবে না, কিন্তু 12/12/24টা আসবে আবার 1000 বছর পর। কে থাকবে? কেউ থাকবে না। মানে থাকাটা মানে কোনোভাবেই স্বাভাবিক নয়। তুমি যতই শরীরের যত্ন করো, যাই করো, তুমি 1000 বছর তো পাচ্ছ না। তুমি খুব বেশি হলে খুব যত্ন করে খুব শরীরকে মেনটেন্স করো 80, 90, 100, তাই তো? তার বেশি তুমি 1000 বছর কোনদিনই পাচ্ছ না। তাহলে কিন্তু তুমি যদি কালকের দিনটা বা পরশুর দিনটা জীবনে কোনো কাজে লাগাওনি, তার মানে পার্মানেন্ট ভাবে পরশুর দিনটা তুমি হারিয়ে ফেলেছো। বা গতকালকের দিনটা যদি তুমি জীবনে কাজে লাগাওনি, তাহলে গতকালকের দিনটা কিন্তু তুমি পার্মানেন্ট ভাবে হারিয়ে ফেলেছো। এই গতকালকের দিনটা কিন্তু তোমার জীবনে আর আসবে না। বুঝা গেল? ঠিক সেরকমই তাহলে সময় কিন্তু আমাদের একটা পার্মানেন্ট লস বা একটা ভালো ক্ষতি কিন্তু হয়ে গেছে। পরবর্তী কর্মজীবন। হ্যাঁ, কর্মজীবনের মধ্যে আমি আমার শিক্ষাটাকেও করছি, কারণ যে ছাত্র তার পড়াশোনা করাটা কর্ম, তাই তো?
যে কোনো জায়গায় কাজ করে তার সেই কাজ করাটা কর্ম, যে ব্যবসা করে তার ব্যবসা করাটা কর্ম, যে কোনো জায়গায় চাকরি করে তার চাকরি করাটা কর্ম। তাহলে সবারই একটা নির্দিষ্ট কিন্তু কর্ম জীবনে আছে। একটা বাচ্চা ছেলেরও কাঁদা কর্ম, কাঁদলে তবে মা দুধ দেবে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেক স্ট্যান্ডার্ডে একটা করে কিন্তু কাজ আছে, তাই তো? কিন্তু আমার কর্মটা কি ছিল? আমি একটা নেশারি, আমার কর্মটা কি ছিল? নেশা করা, তাছাড়া কোনো কর্ম নেই। কিন্তু নেশা করা ছাড়াও কিন্তু আমি আমার বয়স অনুযায়ী কোনো না কোনো কাজের সঙ্গে জড়িত থাকা দরকার ছিল। যদি আমি মনে করো 15-16 বছর বয়স, তাহলে আমার শিক্ষার সঙ্গে যোগাযোগ রাখা দরকার ছিল। তাহলে আমার কর্ম কি ছিল? ছাত্র জীবন, তাই তো? যে আমি 25-23 বছর বা আরো বেশি বয়স, তাহলে আমার একটা হয় ব্যবসা, নয় কোনো জায়গায় কাজ বা চাকরি, কিছু একটা করা দরকার ছিল। প্রত্যেক কিন্তু নিজের নিজের স্ট্যান্ডার্ডে একটা না একটা কাজের সঙ্গে যুক্ত থাকা দরকার ছিল। সেই জায়গায় এখানে কে কে কাজের সঙ্গে যুক্ত থাকতে পেরেছে? কেউ থাকতে পারেনি। যদিও কাজ এসছে, আমি হারিয়ে ফেলেছি, তাই তো? কোনো না কোনো বাহানা দেখিয়েছি, কাজটা ভালো নয়, অন্য কাজ খুঁজবে। কিন্তু অ্যাকচুয়ালি কাজগুলো সবই ভালো, আমি ভালো না, তাই আমি কাজটা ধরে রাখতে পারছি। তাহলে এই কর্মজীবনে কিন্তু সবারই একটা অনেক বড় প্রভাব বিস্তার করেছে। আমরা লিস্টের মধ্যে কর্মজীবন রাখতে পারি। তারপরে বলো ব্যক্তিত্ব বা পার্সোনালিটি, যেটা সবচেয়ে বড় এফেক্ট ফেলেছে আমার পার্সোনালিটিতে বা আমার ব্যক্তিত্বতে। সবচেয়ে বড় এফেক্ট ফেলেছে আমার নেশা বা আমার অসুস্থতা। কিরকম এফেক্ট ফেলেছে? আজকের দিনে তুমি দাঁড়িয়ে কথা বলার জায়গা পাচ্ছ, শেয়ারিং মিটিং হোক, স্পিকার মিটিং হোক, কিন্তু তোমাকে বারবার রিকোয়েস্ট করতে হচ্ছে, বলো বলো বলো, তোমাকে রিকোয়েস্ট করতে হচ্ছে। তুমি ভাবছো কি বলবো, আবার তোমাকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, তুমি খুব ব্যস্ত হয়ে যাচ্ছ, আমাকে কেন দাঁড় করিয়ে দিল, আমাকে কেন ছেড়ে দিল না, অন্য কাউকে দাঁড় করাতে পারতো। কিন্তু তুমি একবার ভেবে দেখো যে এইখানে আসার পূর্বে আগে সমাজে কত ধরনের অনুষ্ঠান হতো, সমাজে কত কিছু অ্যাক্টিভিটি ছিল। কোন অ্যাক্টিভিটিতে তোমাকে প্রধান ব্যক্তিত্ব হিসেবে দাঁড় করিয়ে বলতো তুমি কিছু বলো? বলতো? বা পরিবারের কোনো বড় সড়ো মিটিং হচ্ছে, মনে করো তোমার বোনের বিয়ে বা তোমার বাড়িতে কোনো অনুষ্ঠান হবে বা পুজো হবে বা কোনো একটা বড় ফেস্টিভ্যাল আছে, তোমাকে মাইক দিয়ে বলছে বা বাড়িতে বলছে যে তুই কিছু বক্তব্য রাখ, বলছে না। বরং তুমি যদি বলতে যাচ্ছ বলছে তুই চুপ থাক, তুই চুপ করতো, তোকে তো মাথা মাথা মানে চুপ কর। তার মানে কি, তুমি যেখানে গুরুত্ব পাওনি সেখানে বলার চেষ্টা করতে, আর যেখানে গুরুত্ব পাও সেখানে তুমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছো। বুঝা গেল? তাহলে তোমার ব্যক্তিত্ব কিন্তু তুমি হারিয়ে ফেলেছো। তোমাকে কি হিসাবে দেখছে? তোমাকে দেখছে মিথ্যাবাদী, এ ঠকাবে, এর সঙ্গে বেশি মেশা যাবে না, খুব সাবধান, এ কিন্তু খুব দ্রুত, এ কিন্তু বোকা বানিয়ে বেরিয়ে যাবে। তার মানে তোমার ক্যারেক্টারটা এমন হয়ে গেছে যে মানুষজন তোমাকে প্রচন্ড সুন্দর চোখে দেখছে। তোমাকে কিন্তু কেউ বলছে না যে ভাই আমার টাকাটা রেখে দে তো, মানি ব্যাগটা আমার ছেঁড়া আছে, বলছে না। তোমার কাছে রাখার থেকে ছেঁড়া মানি ব্যাগে রাখাটাই ভালো। মানে তোমার প্রতি ন্যূনতম বিশ্বাস নেই, তোমার প্রতি তোমার পরিবারের লোক কোনো আশা করে না। দেখো চিন্তা ভাবনা করে, এখানে আসার আগে তোমার বাড়ির লোক বা প্রত্যেকের বাড়ির লোক একটা কথাই বলতো, তোকে কিছু করতে হবে না, তুই ভালো থাক, বলতো না? তোকে কোনো কাজ করতে হবে না, তোকে কিছু করতে হবে না, তুই নেশা করিস না তাহলেই হবে, তুই নেশা করিস না তাহলেই হবে, তোকে কিচ্ছু করতে হবে না। কেন এটা কেন বলতো? কারণ তোমার প্রতি আশা রাখেনি কোনো, তোমার প্রতি ন্যূনতম আশাও নেই যে তুমি জীবনে কিছু করতে পারবে। তাই বলতো তোকে কিছুই করতে হবে না, তুই শুধু নেশা করিস না, খাওয়া দাওয়া ঘরে থাক, খাওয়া দাওয়া ঘরে থাক, নেশা করিস না। তার মানে এটা কি? তার মানে এখান থেকে তুমি এখন ভালো করে বুঝে নাও যে আমার বাড়ির লোক আমার প্রতি সামান্য আশাও ছিল না। যদি আশা থাকতো তাহলে আমার বাড়ির লোক আমাকে একটা ফোর্স করতো, যে ফোর্সটা কিন্তু আমি নেশা করার আগে পেতাম ছোটবেলায়। মা বলতো যেন শুনতে পাই এত জোরে পড়তে হবে, আমি এখন শুনতে যেন পাই রান্নাঘর থেকে যে তুই পড়ছিস, তাই তো? বাবা সকাল উঠে বললো কি রে পড়তে বসলি না, খেলতে লেগে গেলি, তখন একটা ফোর্স দেওয়া হতো, তখন আমার প্রতি একটু আশা ছিল। কিন্তু যেদিন থেকে আশা চলে গেছে সেদিন থেকে আমার প্রতি ফোর্সটা বা আমার প্রতি প্রেশারটা বন্ধ হয়ে গেছে। তুই শুধু নেশা করিস না, ঘরে থাক, খাওয়া দাওয়া ঘুমা, টিভি দেখ, ঘরে থাক, কিন্তু তুই বেরোবি না, নেশাও করবি। তার মানে কি, আমার যে ব্যক্তিত্ব আমি বানিয়ে নিয়েছি বা আমার অসুস্থতা আমাকে যে ব্যক্তিত্ব এনে দিয়েছে, সেই ব্যক্তিত্বে কিন্তু আমার প্রতি ন্যূনতম আশা আমার বাইরের লোক আর করে না। বিশ্বাস নেই, আশা নেই, ভালোবাসা সেটা থাকতে বাধ্য।
এটা থাকতে বাধ্য, কারণ তোমাকে তারা জন্ম দিয়েছে, তুমি তাদের পরিবারের সন্তান, তোমার প্রতি একটু ভালোবাসা তাদের থাকবে, জাস্ট এইটুকুই। এর বাইরে কিন্তু তোমার প্রতি বেশি এক্সপেকটেশন কিছু তারা রাখে না। কেন বলতো, তারা এটা মাথায় সেট করে দিয়েছে যে তুমি যে ব্যক্তিত্ব বানিয়ে নিয়েছো নেশা করে করে, তোমার দ্বারা নেশা করা, নেশা ছেড়ে 2 দিন পর মরে যাওয়া, এর বাইরে কিছু হবে না। বুঝা গেল? তাহলে এই সিস্টেমে আমার ব্যক্তিত্ব এসছে। আরো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো, এখন শুধু লিস্ট তৈরি করছি বলে জাস্ট ছুঁই দিচ্ছি বিষয়গুলো, ঠিক আছে? এরপর যেটা ক্ষতি হয়েছে সেটা হচ্ছে ভাবনার ধরনে। ভাবনার ধরনে কিরকম ক্ষতি হয়েছে, একটা সময় আমাদের কাছে যারা ভালোবাসতো তাদেরকে আমরা ভালোবাসতাম, তাই তো? কিন্তু এরপর কি হয়ে গেল সিনেমাটা, যখন আমাদের অসুস্থতার শিকারটা বেড়ে গেলাম, তখন আমাদের সিনেমাটিক ব্যাপারটা এরকম হয়ে গেল, যার কাছে পাবো তাকে ভালোবাসবো, যার কাছে পাবো না তাকে ভালোবাসবো না। তাহলে আমাদের ভাবনার ধরনটা কি হয়ে গেল, যে যেখানে প্রফিট আছে সেখানে আমি আছি, যেখানে প্রফিট নেই সেখানে আমি নেই। তাহলে এই ভাবনার ধরন যখন আমার মধ্যে চলতে শুরু করে দিল, তখন আমার মধ্যে কিন্তু একটা সুন্দর নিচের একটা লাইন তৈরি হয়ে গেল। কিরকম লাইন বলো তো? দেখবে, মনে করো ট্রেন লাইন, ট্রেন লাইনে একটা লাইন পাতা থাকে। ধরে না, আমি একটা উদাহরণ ডায়াগ্রাম দিয়ে বোঝাচ্ছি। ধরে না এটা একটা ট্রেন লাইন, তো যখন কোনো ট্রেন এখান থেকে স্টার্ট করে, সে কোন স্টেশনগুলো পায়? একমাত্র ওই লাইনের পাশে যে স্টেশনগুলো থাকে সেই স্টেশনগুলোই পায়, তাছাড়া কিন্তু আর পাবে না। তাছাড়া অন্য কোনো পাবে? মনে করো এটা রামপুরহাট থেকে যাচ্ছে, এটা রামপুরহাট থেকে মনে করো হাওড়া যাচ্ছে, তা রামপুরহাট হাওড়া লাইনের মধ্যে সিকিম পাবে কোথাও? এখানে সিকিম তো পাবে না, নলাটিও পাবে না, কাশ্মীর পাবে কোথাও? গোয়া পাবে? বোম্বে পাবে? কিছুই পাবে না। কি পাবে? বর্ধমান পাবে, তাহলে ব্যান্ডেল পাবে, এগুলো পাবে। তাই ব্যাপারটা হলো ঠিক এরকমই, যে যে ট্রেন লাইনে তুমি চেপেছো বা যে লাইনে তোমার ট্রেন চেপেছে, এই লাইনে যে স্টেশনগুলো সবাই পায়, তুমিও সেগুলোই পাবে, আদার্স কিছু পাবে না। এবার আমাদের প্ল্যান কি থাকে বলতো? আমরা কিন্তু ছোট থেকে দেখছি ড্রাগের নেশা সর্বনাশা, নেশা করলে মানুষ মারা যায়, নেশা করে ক্ষতি হয়। আমরা ছোটবেলাতে দেখেছি আমাদের পাহাড়ি অনেক মাতাল নেশা করে ট্রেনে পড়ে আছে, এগুলো আমরা দেখে এসেছি। কিন্তু তারপরেও নেশা করেছি, তার কারণটা কি? আমাদের চিন্তা ভাবনা ছিল আমি ওর মতো হব না, তাই না? আমি ওর মতো হব না, আমিও মদ খাবো কিন্তু ওর মতো মাতাল হব না, আমিও নেশা করবো, ড্রাগস নেবো, কিন্তু আমার সর্বনাশ হবে না। কিন্তু আমি এটা ভুলে গেছিলাম যে যে ট্রেনে যে লাইনটা আমি চেপেছি, এই লাইনে ও গিয়েছিল, ওরও এই স্টপেজ গুলো পেয়েছে। আমি এই ট্রেনে গিয়েছি, আমি এই স্টপেজ গুলোই পাবো, কারণ লাইন তো একই, অর্থাৎ স্টপেজও একই আসবে জীবনে। ওরও বউ ছেড়ে পালিয়ে যাবে, আমারও বউ ছেড়ে পালিয়ে যাবে, ওরও মা বাবা লাত মেরে দেবে, আমারও মা বাবা লাত মেরে দেবে। ও একটা সময় পর জীবনে কিছুই থাকবে না, ভিক্ষা করতে হবে, আমাকেও করতে হবে, কারণ ওই একই লাইন তো, আদার্স কোনো লাইন তো নয়। তাহলে আমি একই লাইনে যাচ্ছি কিন্তু আশা রাখছি অন্য কিছু হবে, সেটা কি সম্ভব? সেটা হবে না। তাহলে এটা মাথায় প্রথমে সেট করে নিতে হবে যে এর যে লাইনটা, নেশার যে লাইনটা, এই লাইনটাতে স্টপেজ পাবে, তুমি বউ বাচ্চা চলে যাবে, তোমার মা বাবা চলে যাবে, তোমার কর্ম চলে যাবে, তোমার সবকিছু চলে যাবে। এই স্টপেজ গুলো কিন্তু এখানে আছে। মনে করো আমার আগে আমার পাড়াতে ধরেন একটা লোক ছিল, ঠিক আছে, ধরে নাও রাজা, রাজা বলে একজন ছিল, যাকে আমি দেখেছি এইভাবে নেশা করতে করতে সব ছেড়ে চলে গেল। একটা সময় পর ড্রেনের মধ্যে তার বডি পাওয়া গেল, ড্রেনে পড়ে মরে গেছে, বডি পাওয়া গেল। এবার এই রাজাকে দেখে আমি ভাবলাম যে ও বোকা, তাই ওর এরকম হলো। কই আমরা তো করি, আমাদের তো কিছু হয় না, আমরাও তো নেশা করি, আমাদের তো কিছু হয় না। কেন হয় না? কারণ আমি ধরে নাও এই স্টপেজ থেকে বসে বসে ভাবছি যে ওইখানে কি করে গেল, কিন্তু আমি তো জানি না যে যে লাইনে আছে এই লাইনটা কিন্তু ওইখানেই নিয়ে যাবে, এই লাইনটা কিন্তু ওখানে নিয়ে যাবে। এবার যেহেতু আমি এখান থেকে দেখছি, তাই ভাবছি ও অত দূর অত ক্ষয়ক্ষতি কি করে হয়, কই নেশা তো আমিও করি, আমার তো হয় না। দাঁড়াও, তুমি তো সবাই মাত্র এই স্টপেজে আছো, তুমি এই লাইনটা থেকে আগাতে থাকো, তুমি গিয়ে এখানেই দাঁড়াবে। যত রাজা এরকম ধরেছে সব রাজাকে এখানেই দাঁড়িয়েছে। এবার যে মনে করে এখানে আছে সে ভাবছে এরকম হয় নাকি নেশা করে, যে এইখানে আছে সে ভাবছে না না অত হয় না, আমিও তো করি, আমাদের হালকা ফালকা হয়, ও এত হয় না। আরে এইখানে যাবে, তারপর তুমি বুঝতে পারবে কতটা হয়। যারা যারা এই রাস্তায় চেপেছে তারা এখানে গিয়ে বুঝেছে, যখন বুঝেছে তখন আর কিছু উপায় নেই।
তখন সব শেষ। তাহলে যখন বুঝেছে তখন আর ফিরে আসার উপায় নেই। তাহলে আমি তার আগে বুঝে নিতাম তাহলে ফিরে আসার উপায় আছে। তাহলে তোমরা তো সবাই এখন এই জায়গায় দাঁড়িয়ে আছো, তোমাদের তো এখনো সেভাবে ক্ষয়ক্ষতি কিছু হয়নি। তোমাদের এখনো যাদের যা গেছে গেছে, এখন অনেক কিছু আছে, যাওয়ার থেকে আছে বেশি। সেই কারণে তোমরা এখনো সেন্টারে আছো বা তোমরা ট্রিটমেন্ট পাচ্ছ। তাহলে আমি যদি মনে করো এই জায়গাটায় বুঝে যাই আর এই জায়গাটাতে আমি যদি আবার রিটার্নটা মেরে নিই যে না এদিকে যাবো না, তাহলে কিন্তু আমি বেঁচে গেলাম। তাহলে আমার এই শেষ ঠিকানা পৌঁছাতে হবে না, বুঝা গেল? তাহলে আমি যে জায়গায় বুঝে যাব সেই জায়গা থেকে ঘুরে যাব, নাহলে যত আমি বুঝতে দেরি হবে ঘুরতেও দেরি হবে, ক্ষয়ক্ষতিটাও বাড়বে। বুঝা গেল বিষয়টা? তাহলে আমাদের ভাবনার ধরনে অনেক ভুল ছিল, যে কারণে আজকের দিনে আমাদের অনেক ক্ষয়ক্ষতি বেশি হয়ে গেছে, সম্পর্কের অনেক বেশি ক্ষতি হয়েছে ধরে নাও, আমাদের ভাবনার ধরনের জন্য, স্বার্থপরতার জন্য। আমাদের 5 নম্বর পয়েন্ট আমরা দিতে পারি যে সম্পর্কের ক্ষতি। সম্পর্কের ক্ষতি প্রচুর হয়েছে, তার কারণ হচ্ছে আমার ব্যক্তিত্ব আর আমার ভাবনার ধরন, এই দুটো মিক্স করে আমার মধ্যে এমন একটা ক্যারেক্টার তৈরি হয়ে গেছে, এমন একটা চরিত্র তৈরি হয়ে গেছে, যে চরিত্রে আমি হয়ে গেছি সুবিধাবাদী একটা ব্যক্তি। আমাকে সবাই মেসে সুবিধাবাদী ব্যক্তি হিসাবে। কিরকম? আমি যদি কারোর সঙ্গে হাসি খুশি কথা বলি, নেশা করার সময়কার কথা বলছি, হাসি খুশি কাউকে যদি একটু মিষ্টি মিষ্টি কথা বলি, তার মাথাতে প্রথমে নক করছে কোনো একটা গল্পের হিসাব লাগাবে আমার, ওই জন্য এত হাসি খুশি ভালো কথা বলছে। আমার নিশ্চয়ই একটা স্কিম কিছু মাথায় চলছে, যে স্কিমটা একটু পর বুঝতে পারবো। একটু পরে যখন আমি বলছি আর তোমাকে তো মেন কথাটা বলা হবে না, 500 টাকা ধার দিতে পারবে, সে তখনই হাসছে, ও সকাল থেকে তাই ভালো ভালো এত কথা বলছিল। এই যে পার্সোনালিটি আমাদের তৈরি হয়ে গেছে, এই পার্সোনালিটি থেকে কিন্তু এই সম্পর্কগুলো আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। এবার কি হচ্ছে, আমি যখন রাস্তায় কাউকে বলছি ভালো আছিস, সে ঘুরিয়ে ভালো আছি বলছে না, সে বলছে পরে কথা হবে। সে হচ্ছে ভালো আছি বলতে গেলে আমার সমস্যা, ভালো যদি বলি না ভালো নাই, কেন ভালো নাই, তাহলে চল একটু সবাই মিলে ভালো হওয়ার ব্যবস্থা করি। ভালো আছে, ও তুই ভালো আছিস, তাহলে চল একটু পার্টি হবে না, কোনো না কোনো একটা স্কিম লাগাবে, অতএব এর থেকে ভাই দূরে থাকো। তাই যখন তুমি কাউকে বলছো ভালো আছিস, সে বলছে পরে কথা হবে, বেরিয়ে যাচ্ছে। তোমার বাড়ির লোকও তোমার সঙ্গে বেশি ডিল করতে যাচ্ছে না, বেশি কথা বলতে চাইছে না, দেখছে এর সঙ্গে কথা বলা মানে রিস্ক, কোনো না কোনো একটা স্কিম লাগাবে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এই কারণে কিন্তু আমাদের সম্পর্কেরও অনেক ক্ষতি হয়েছে। এগুলো প্রাথমিক পার্ট বলছি, সম্পর্কে বড় ক্ষতি হওয়ার কারণগুলো পরে বলবো, ঠিক আছে? তো এই 5টা পার্ট আপাতত আমরা আজকের দিনে বার করলাম। ক্ষতির লিস্ট কিন্তু বোর্ড শেষ হয়ে যাবে, মার্কারে কালি শেষ হয়ে যাবে, ক্ষতির লিস্ট কিন্তু শেষ হবে। ক্ষতির লিস্ট কোনোভাবেই শেষ হতে পারে না, কারণ আমি যেগুলো বলছি জানবে কমন ক্ষতি, কমন গুলো বলছি। এখনো কিন্তু ইন্ডিভিজুয়াল অনেকের জীবনে ব্যক্তিগত কিছু ক্ষতি হয়েছে, যেটা কিন্তু অন্যের সাথে মিলবে না। মনে করে এর যেটা হয়েছে ওটা না হতে পারে, ওর যেটা হয়েছে না হতে পারে, আবার ওর যেটা হয়েছে সেটা না হতে পারে। অর্থাৎ এখনো কিন্তু পার্সোনাল কিছু কিছু ক্ষতি আছে, যেগুলো একমাত্র তুমিই জানো, একমাত্র তুমিই জানো। কিন্তু আমি যেগুলো নিয়ে আলোচনা করছি এগুলো কমন ক্ষতিগুলো হতেই হবে। এখানে সময়ের ক্ষতি কার হয়নি? সবার হয়েছে। কর্মজীবনে ক্ষতি কার হয়? ব্যক্তিত্বের ক্ষতি কার হয়? ভাবনার ধরনের ক্ষতি কার হয়? সম্পর্ক ক্ষতি কার হয়? আরো একটা পয়েন্ট যেটা সবচেয়ে বড়, বর্তমানে যেটা সব থেকে বড় অস্ত্র, সেটা হচ্ছে অর্থ বা আর্থিক ক্ষতি। আর্থিক ক্ষতি প্রচুর হয়েছে। বলছে যারা বিজনেসম্যান তারা সবসময় একটা টাকা খরচ করার আগে দেখে রিটার্ন কি আছে, একটা টাকা খরচ করার আগে দেখে রিটার্ন কি আছে, ঠিক আছে? আমি একদিন একটু আগে একটা ছেলে ভিডিও দেখছিলাম, তার বাবা তাকে বলেছে যে বেটা তুমি কি নেবে, জন্মদিনে গিফট তুমি কি নিতে চাও? দুটো ছেলে আছে, দু ভাই আছে, দু ভাইকে একজনকে দেওয়া যাবে না, তুমি কি নেবে? তো এক ভাই বলছে যে আমি সবচেয়ে দামি 4 চাকাটা নিতে চাই, তোমার কাছে দামি 4 চাকাটা নিতে চাই। বললো বেশ ঠিক আছে। আরেকটা ভাই বলছে তুমি কি নেবে? বলছে আমি এই মেন রোডের ওপরে 1 বিঘা জায়গা আছে, জায়গাটা তুমি আমার নামে করবে। এবার দুজনের মধ্যে ফারাক, দুজনাই সেম আর্থিক মানে সেম ইকোনমিক রেটে চেয়েছে। একটা গাড়ি কিনতে গেলেও মোটামুটি সবচেয়ে দামি গাড়ি কিনতে গেলে 30-40 লাখ টাকা লাগবে, যে জায়গাটা চেয়েছে ওই জায়গাটার দামও 30-40 লাখ টাকা আছে। সেম ভ্যালুয়েশন, সেম ভ্যালুয়েশনের জিনিস দু ভাই চেয়েছে, কিন্তু বাবা কিন্তু দু ভাইয়ের দিকে দুভাবে তাকাচ্ছে। তার কারণ যে ছেলেটা বলল
যে সবচেয়ে দামি গাড়িটা নেবো 40-50 লাখ টাকা দিয়ে, বাবা বলছে সেই ছেলেটা কত বোকা। তার কারণ এই গাড়িটা রিটার্ন কি দেবে, এবং দিন দিন ভ্যালুয়েশন কমবে। তার মানে যদি 5 বছর পর গাড়িটা বিক্রি করতে যায় তাহলে 10 লাখ টাকা দাম কম পাবে, আর জায়গাটা যদি 5 বছর পর বিক্রি করতে যায় 20 লাখ টাকা বেশি পাবে। তাহলে একজন ইনভেস্ট করতে চাইছে যেখানে রিটার্ন ভালো আছে, আর একজন ইনভেস্ট করছে যেখানে রিটার্ন তো নেই, ঘুরে ভ্যালুয়েশনটা কমবে। বোঝা গেল? তাহলে দেখো এইগুলো হচ্ছে প্রফিটেবল পার্সনদের চিন্তা ভাবনা, যারা ঠিক জায়গায় বিজনেস করতে পারে। তো আমরা যেভাবে যারা নেশা করেছে, তারা যেভাবে নেশার পেছনে টাকা দিয়ে এসছে, নেশার পেছনে টাকা দিয়ে এসছে, রিটার্ন কিন্তু কিছু পাইনি, রিটার্ন কিছু পাইনি। যদি তুমি বলো যে না একটু আনন্দ পেয়েছি, মস্তি পেয়েছি, ভুল। কারণ তুমি যতটা মস্তি নিচ্ছ তার কয়েক গুণ বেশি শাস্তি তোমাকে নিতে হবে, তাই না? তাহলে তুমি মস্তিও পাওনি। তাহলে তুমি টাকাগুলো এমন জায়গায় ইনভেস্ট করে এসছো দিনের পর দিন, বছরের পর বছর, যেখান থেকে তোমার রিটার্ন কিছুই নেই, বরঞ্চ ভ্যালুয়েশনটাও জিরো। বোঝা গেল? মানে এরকম না যে 100 টাকার মালটা তুমি 2 দিন পর 20 টাকায় আবার পাবে, তুমি জিরো। 100 টাকার মাল তুমি কিনেছো, মাল খেয়েছো, তোমার সামান্য মস্তি হয়েছে, তারপর শাস্তি হয়েছে, 100 টাকাটা জিরো হয়ে গেছে। এবার কখনো চিন্তা ভাবনা করে দেখবে যে যদি আমি একটা ওই বিষয়টাকে একটা এত বড় একটা জার নিতাম, যখন যখন মাল কিনতে যাচ্ছি, মাল না কিনে ওই টাকাটা জারের মধ্যে ভরে দিতাম, তাহলে আর কি জারটার অবস্থা কিরকম ভর্তি হয়ে যেত। আমি কিন্তু জানি এগুলো কিন্তু করা সম্ভব না, অ্যাডিক্ট এগুলো পারে না। কিন্তু আমি কেন বলছি তার কারণ আছে, অ্যাডিক্টের দ্বারা এগুলো সম্ভব না। কারণ তুমি নেশা করার পারপাসে ইনকাম নেই, তাও টাকা ম্যানেজ করেছো। অত জমানোর জন্য তো এভাবে তুমি টাকা ম্যানেজ করবে না, কখনো করবে না। ইনকাম নেই তাও তুমি টাকা ম্যানেজ করতে মাল খাওয়ার জন্য। আমি কেন বলছি, যাতে তোমার দৃষ্টিভঙ্গিটা পরিষ্কার হয় যে আমি এমন একটা জায়গায় টাকাগুলো ফেলেছি যেখানে সেই অন্ধা কুয়ো, যে কুয়োটা দেখা যায় না, শুধু অন্ধকার, যাই ফেলছো হারিয়ে যাচ্ছে, যাই ফেলছো হারিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? এরকম অন্ধ কুয়ো একটা তোমার জীবনে চলে এসছে, যেখানে তুমি শুধুমাত্র টাকা ফেলোনি, তোমার ভালো ভালো সম্পর্কগুলো ফেলেছো, তোমার ভালো ভালো প্রতিভাগুলো ফেলেছো। সবাই তো কিছু না কিছু ট্যালেন্ট ছিল, কেউ ভালো গান গাইতো, কেউ ভালো ছবি আঁকতো, কেউ ভালো মিস্ত্রি ছিল, কোনো কিছু, সবারই কিছু না কিছু ট্যালেন্ট ছিল। সেই ট্যালেন্ট গুলোকে তুমি অন্ধ কুয়োর মধ্যে ফেলেছো, ভালো ভালো সম্পর্কগুলো ফেলেছো। কেউ নিজের বউ বাচ্চাকে ফেলেছে, কেউ নিজের গার্লফ্রেন্ডকে ফেলেছে, কেউ নিজের ভবিষ্যৎ ফেলেছে, কেউ নিজের কম বয়স ফেলেছে। প্রত্যেকে কিন্তু সব বিষয়গুলোকে অন্ধ কুয়োর মধ্যে ভরেছো। এখন যদি তুমি দেখতে যাও জিনিসগুলো কই, তুমি দেখতে পাবে না, কারণ কুয়োটা অন্ধ। তুমি যাই ফেলেছো তলিয়ে গেছে। বুঝা গেল? তুমি যাই ফেলেছো তলিয়ে গেছে, তুমি ওই কুয়ো থেকে আর কিছুই দেখতে পাবে না। এবার তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, তুমি তো বেঁচে আছো, এটাই জানবে তুমি ঈশ্বরের অনেক তোমার প্রতি আশীর্বাদ আছে, তাই তুমি বেঁচে আছো। কারণ অনেকে তো অন্ধ কুয়োতে নিজের জিনিস ফেলতে ফেলতে নিজেও লাভ মেরে দিচ্ছে। অনেকে যখন নেশা করে মারা গেছে, তাহলে অনেকে নিজেকেও লাভ মেরে ফেলে দিয়েছে। কিন্তু তুমি অন্তত ওই অন্ধ কুয়োর ভেতর তুমি ঢোকোনি, তোমার জিনিসপত্রগুলো ঢুকেছে, তোমার যেগুলো অঙ্গ প্রত্যঙ্গ ছিল সেগুলো ঢুকেছে। কিরকম অঙ্গ প্রত্যঙ্গ? মানে তোমার টাকা, তোমার সম্পর্ক, তোমার কেরিয়ার, এইগুলোর কথা বলছি, এগুলো তোমার ঢুকে গেছে। তুমি তো বেঁচে আছো, তাহলে যেগুলো তোমার সৃষ্টি করা জিনিস সেগুলো চলে গেছে, কিন্তু তুমি বেঁচে আছো, তার মানে কি তোমার সৃষ্টিগুলো তুমি পুনরায় আবার করতে পারো। তার বড় প্রমাণ হচ্ছে তুমি বেঁচে আছো। তুমি যদি মারা যেতে তাহলে আলাদা ব্যাপার ছিল, যেহেতু তুমি বেঁচে আছো তাই তোমার সৃষ্টিগুলোকে তুমি পুনরায় বাঁচাতে পারবে, আবার পারবে। হয়তো তখন তুমি 1 বছরের মধ্যে সৃষ্টি তৈরি করতে পেরেছিলে, এবার তোমার নয় 2 বছর লাগবে, কিন্তু পারবে, কারণ ওইগুলো তুমিই করেছিলে, এগুলো তুমিই করবে। কিন্তু তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে অন্ধ কুয়োটা আগে বন্ধ করতে হবে। নাহলে তুমি আবার তৈরি করবে, আবার অন্ধ কুয়োয় ঢুকে যাবে, তুমি আবার তৈরি করবে, আবার অন্ধ কুয়োয় ঢুকতে হবে। তাহলে আগে তোমাকে অন্ধ কুয়োটা বন্ধ করতে হবে। অন্ধ কুয়ো বন্ধ করার জন্য তুমি এখানে আসো। বুঝা গেল? অতএব এইখানে আমাকে আটকে রাখা যেরকম ব্যাপারটা নয়, যাতে তুমি তোমার জীবনের যেটা অন্ধ কুয়ো, সেই অন্ধ কুয়োটাকে যাতে বন্ধ করতে পারো, তাই তোমাকে এখানে বন্ধ করা হয়। বুঝতে পারলে ব্যাপারটা? অতএব তোমাকে অন্ধ কুয়োর ব্যাপারটাকে নিয়ে কিন্তু বারবার সিরিয়াস হতে হবে। তুমি যাই করবে তোমার কিন্তু সব অন্ধ কুয়োর মধ্যে ঢুকে যাবে। বুঝতে পারলে কি বলতে চাইলাম? এবার দেখো, তাহলে আমরা আপাতত আজকে 6টা বিষয়কে তুলে ধরলাম। আমরা 6টা বিষয়কে নিয়ে একে একে একটু ভেতর দিকে আলোচনা করব, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তো প্রথম বিষয় আছে আজকে সময়।
দেখো সময় হচ্ছে এমন একটা জিনিস যেটা প্রত্যেক মানুষের কাছে সেম, প্রত্যেক মানুষের কাছে সেম। এবার যে যেভাবে কাজে লাগাবে তার সময় এফেক্ট এমন দেবে। কিরকম বলে দিচ্ছি, ধরে নাও আমি আর আনন্দ, ধরে নাও আমি আর আনন্দ। আনন্দ আজকের দিনে কত ঘন্টা সময় পাবে ওর জীবনে? না, আনন্দ মনে করে উঠে সকাল 7টায়, তাই তো? দুপুরে কটার সময় ঘুমাবে? 2টার সময়। কত ঘন্টা হলো? 5 ঘন্টা হলো তো। আনন্দ 5টার সময় আবার উঠবে, 5টা থেকে আবার 11টার সময় ঘুমিয়ে যাবে। কতক্ষণ হলো? 6 ঘন্টা। আনন্দ 24 ঘন্টার মধ্যে ক ঘন্টা কাজে লাগালো? 11 ঘন্টা। 11 ঘন্টার মধ্যে আনন্দ 1 ঘন্টা বাথরুমে ছিল। 10 ঘন্টা। 10 ঘন্টার মধ্যে আনন্দ 1 ঘন্টা চুপ করে বসেছিল। 9 ঘন্টা। 9 ঘন্টার মধ্যে 2 ঘন্টা আনন্দ পেরিয়ে গেছে পিন্টু শেয়ারিং করো বলতে বলতে। বেঁচে থাকো 7 ঘন্টা। 1 ঘন্টা খাওয়া দাওয়ায় গিয়েছে। 6 ঘন্টা। 1 ঘন্টা বাড়ির চিন্তা করেছে। 5 ঘন্টা। 1 ঘন্টা ভেবেছে কার সাথে মন খুলে কথা বলবে। 4 ঘন্টা। 4 ঘন্টা ওকে ক্লাসে যেগুলো ঢিলে বুঝে দেওয়া হয়েছে সেগুলো নিয়েছে, তাই তো? 24 ঘন্টার মধ্যে আনন্দ জীবনে কাজে লাগলো ক ঘন্টা? 4 ঘন্টা। এবার ধরে নাও আরেকটা ব্যক্তি, বা ধরে নাও এই আনন্দই নিজেকে পরিবর্তন করার পর রুটিন চেঞ্জ করলো। এবার আনন্দ সকালে 7টায় উঠলো, 7টা থেকে 2টো পর্যন্ত যা যা করেছে সবগুলোই কিন্তু দুপুর বেলাতে শুয়ে শুয়ে ভাবলো। জেপটি ক্লাস কি ছিল, রিডিং ক্লাসে কি পড়িয়েছে, সব দুপুরে শুয়ে শুয়ে ভাবলো। এবং কিন্তু যা যা ক্লাস হয়েছে প্রত্যেকটা ক্লাসকে রিকল করলো, তারপরে দুপুরে রেস্টটা নিল। তার মানে সকাল থেকে দুপুর পর্যন্ত যে 5 ঘন্টা ছিল 5 ঘন্টাও কাজে লাগিয়েছে। কারণ ওকে যদি বলা দুপুরে জেপটি কি ছিল বলে দেবে, বোঝা গেল? লোক কিন্তু 5 ঘন্টা কাজে লাগালো। আবার বিকাল থেকে জিডি থেকে শেয়ারিং মিটিং থেকে আবার তার আগে খেলাধুলা এন্টারটেনমেন্ট যাই হয়েছে প্রত্যেকটাকে রাতের বাদে রিকল করলো। অতএব ও কিন্তু ওই 11 ঘন্টায় পেয়েছে, তার মধ্যে 1 ঘন্টা বাথরুমে গিয়েছে, যা যা করেছে সব করেছে, কিন্তু দেখো 2টো জায়গাও সেভ হয়েছে। 1 ঘন্টা যেটা আগের আনন্দ ছিল, যে বসে বসে ভাবছিল কার সাথে কথা বলবো, সে 1 ঘন্টা লাগেনি, সেটা কাজে লেগে গেছে, নষ্ট হয়নি। আর 1 ঘন্টা যে সাইডে চুপ করে বসেছিল বাইরের লোকের চিন্তা করছিল, সেটাও হয়নি। কারণ ও তো বাইরের লোকের চিন্তা করতে গেলে ক্লাস ভুলে যাবে, তাহলে ক্লাসগুলো বারবার রিকল করেছে, তাহলে 2 ঘন্টা কিন্তু সেভ করতে পারলো, যেটা ফালতু নষ্ট হলো। এইভাবেই কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে 24 ঘন্টার মধ্যে তার রুটিন মানতে হয়, প্রত্যেকটা মানুষকে রুটিন মানতে হয়। এবার যে যতটা টাইম নিজের কাজে লাগিয়ে নেবে সেই কেনার, যে কাজে লাগাতে পারবে না সে লুজার। পরিষ্কার ব্যাপার। তুমিও 24 ঘন্টা পাচ্ছ, আমিও 24 ঘন্টা পাচ্ছি, তার মধ্যে তোমাকে ঘুমাতে হবে, আমাকে ঘুমাতে হবে, তোমাকে খেতে হবে, আমাকে খেতে হবে, তোমাকেও বাথরুম যেতে হবে, আমাকেও যেতে হবে, সবকিছু করতে হবে, তোমাকেও শিখতে হবে, আমাকেও শেখাতে হবে। সবাই রুটিন কিন্তু নিজের মতো যাচ্ছে। এবার দেখো তুমি একটা সময় পর 50-60 বছর বয়স হবে, তুমিও বয়স হয়ে যাবে, বয়স্ক হয়ে যাবে, আমিও 50-60 বছর হয়ে আমিও বয়স্ক হয়ে যাবো। কিন্তু যখন শেষে গিয়ে এবার হিসাব দেওয়ার পালা, যে তুমি তোমার এতটা জীবনে কি কি করে এলে, আমি গিয়ে বললাম আমার জীবনে এতটা কি করে এলো। কখনো 2টো বয়স্ক লোকের গল্প শুনেছো? যখন কোথাও দেখবে 2টো বয়স্ক লোক বসে আছে মোটামুটি 70+, তাদের দুজনে আলোচনার মধ্যে শুনবে তাদের কি আলোচনা হচ্ছে, কখনো শুনবে? একা একজন নয়, কিন্তু 2টো সেম বয়সের লোক পাবে, কারো 70-72, কারো 70-72 কি 75 এরকম। দুজনে বসার পর দুজনে কি কথোপকথন করছে দেখবে। প্রথম কথা হচ্ছে তোমাকে দেখে নিলে তারা নিজেদের মধ্যে কথা বলবে না। আমি এটা ভালো মতো দেখেছি, যে তোমাকে দেখে নেয় যে একটা কম বয়সী ছেলে, তা নিজেদের মধ্যে কিন্তু কথাবার্তা বন্ধ করতে চুপচাপ থেকে যাবে। আবার যখন দেখবে কেউ নেয় তখন আলোচনা শুরু করে। কেন বলো তো? তার কারণ হচ্ছে ওই বয়স্ক মানুষরা এই জেনারেশনের ছেলেদেরকে মানুষ হিসেবে ধরেই না। কি বললাম বোঝা গেল? এই জেনারেশনে যে আমরা যে জেনারেশনে বাস করছি, এই জেনারেশনের মানুষদেরকে মানুষ হিসেবে ধরেই না ওই বয়স্ক লোক। ওরা আমাদের অ্যাকচুয়ালি জীবজন্তু ভাবে, কারণ ওরা যেভাবে নিজেদেরকে বড় করেছে বা যে কালচারে বড় হয়েছে, হয়তো ওদের পেটে আমাদের মতো এত বিদ্যা বুদ্ধি ছিল না।
ছিল না, বা শিক্ষার হার এত ছিল না, কিন্তু ওদের মধ্যে কালচারটা ভালো ছিল, তাই না? ওদের মধ্যে কালচার ভালো ছিল। এখনকার জেনারেশনের ছেলেরা স্কুলের ভেতরে স্যারকে সম্মান করে না, বাইরে কি করবে? স্কুলের ভেতরে স্যারকে সম্মান করে না, তো বাইরে কি করবে? তার আগের জেনারেশনে একটা সময় পর্যন্ত আমরাও কিন্তু স্কুলের স্যারকে দেখলে রাস্তাতে সাইকেল থেকে নেমে যেতাম, তাই না? নেমে দাঁড়িয়ে যেতাম, হয়তো সে স্যারের সঙ্গে কথা হতো না, যা দাঁড়িয়ে যেতাম, স্যার চলে যেত, আবার চেপে বেরিয়ে যেতাম। ভয় তো নয়, সম্মান দেওয়া। এখন এখন স্কুল থেকে বেরিয়ে স্কুলে জামা পরে সিগারেটটা ধুই নেয়, তাহলে তুমি বলতে যাও যে স্কুলে জামা পরে সিগারেট খাচ্ছি, আরে স্যার আছে বা ভেতরে আছে, বাইরে কি? স্যার আছে ভেতরে আছে, স্কুলের ভেতরে, বাইরে কি? বাইরে আবার কোনো স্যার বলতে যাবে এক চল মেরে দেবো, যা এখান থেকে সিগারেট খাচ্ছিস, ক নম্বর ওয়ার্ডে বাড়ি রে? 13 নম্বর, দাঁড়া 13 নম্বর ওয়ার্ডে এবার কাউন্সিলর স্যারকে ডেকে পাঠাবে, কি বাবা মাস্টারমশাই আপনি এভাবে আমাদের ছেলেকে এমনি বলেছেন, ওর খারাপ লেগে গেছে বন্ধু বান্ধবদের সামনে, ঠিক আছে যান সরি বলে দেন, ঝামেলা স্যারকে সরি বলতে, নাহলে স্যারের বাড়ি ঢিল পড়বে, নাহলে স্যারের বাড়ি ঢিল মারবে। তো স্যার কি করছে? বলছে স্যাররাও কালা হয়ে গেছে, বোবা হয়ে গেছে, কানা হয়ে গেছে, ওই দায়িত্বটুকু পালন করে স্কুলে, আর বিড়াল বেরোনোর পর কিছু দেখতেও পায় না, কিছু বলেও না, কিছু শুনতেও পায় না, বুঝা গেল? এবার দেখো জেনারেশন বাই জেনারেশন কালচার চলে বাইরে। আমাদের সময় স্কুলে যদি আইপড নিয়ে যেত, সে ভাবতো বিরাট বড় অপরাধ করে ফেলেছে, একটা আইপড নিয়ে গিয়েছে, বিরাট বড় অপরাধ, যদি ধরা পড়ে যায় কি যে হবে। এখন তুমি স্কুলে গেটে দাঁড়াও, স্কুলের গেটে অর্ধেক ছেলে তুমি মোবাইলের পকেটে মোবাইল, অর্ধেক ছেলে পকেটে। আমার শালাকে আমি 2 দিন আগে আইফোন 15 প্লাস নাকি ফোন কিনলো, আমি জিজ্ঞেস করলাম আলাম ফোন নিয়ে স্কুলে যাস না? ফোন আমাদের এলাও আছে। এই ফোন এলাও আছে মানে সবাই নিয়ে যায়, তো সবাই নিয়ে যায়, তাই এলাও হয়ে গেছে আর কি। কিন্তু ও যে স্কুলে পড়ছে সেই স্কুলে আমিও পড়েছি, আমাদের সময়তে কিন্তু একটা আইপড যদি কেউ নিয়ে যেত, সে বিরাট বড় মজা নয়, একদম মানে AK-47 নিয়ে এসছে, যাকে দেখাতো তাকে বললো ভাই বলিস না কিন্তু, আর দ্বিতীয় কান কাউকে করিস না, আইপড নিয়ে এসছে, হ্যাঁ ওই একটা হেডফোন এইখানে, একটা হেডফোন ওইখানে, একটা গান শুনবে, তাই ওই আইপড নিয়ে এত রিস্ক। এখন আইফোন 15 প্লাস নিয়ে বলছি স্কুলে চলে, আমাদের সবাই নিয়ে যায়, ক্লাসে সাইলেন্স করে রেখে দিই, ক্লাস হয়ে যায়, তারপরে আবার দেখি ফেসবুক, পকেটে থাকে কি আছে। তাহলে এবার যখন মনে করো এটা তো মনে করো নোংরামিতে প্রোগ্রেস হচ্ছে ব্যাপারটা, তাহলে এটা কিন্তু এখানে থেমে থাকবে না, এবার বাড়বে কি? এবার দেবে 2 দিন পর দেবে ছেলেরা বাইক নিয়ে হেডফোন লাগিয়ে স্কুল ঢুকছে, আস্তে আস্তে আরো নোংরামি বাড়বে, আরো যতটা নোংরামি আসা যায়, যে নোংরামিটা হয়তো আমরা চিন্তা ভাবনা করতে পারছি না, এরকমও কিছু হতে পারে, নোংরামি বাড়তে থাকবে। এবার তাহলে আমরা যখন মনে করো বয়স হবে, তখন আমরা তো মনে করে ভাববো যে কি নোংরা হয়ে গেল রে, আমাদেরকে মনে করো ভেবেছে একটা টিম যে কতটা নোংরা, আমরাও ভাববো কতটা নোংরা হয়ে গেল, তাই না? জেনারেশন বাই জেনারেশন কিন্তু এভাবে হয়ে আসছে। তাহলে তখন যে সময়টা ছিল, এখনো সেই সময়টাই আছে, তখনও শীত গ্রীষ্ম বর্ষা সব এখনো হচ্ছে, এই সময় কিন্তু একই আছে, কিন্তু সময়ে ব্যবহার করা ব্যক্তিগুলো পাল্টে গেছে। কি বলতে চাইলাম বোঝা গেল? সময়টা একই আছে, শুধু যে ব্যক্তিগুলো ব্যবহার করছে সেই ব্যক্তিগুলো পাল্টে গেছে। তাই হয়তো সিনিয়র লোকরা এখন বলবে এখন সময় ভালো না, সময় ভালো, সময় ব্যবহার করে ব্যক্তিগুলো ভালো না, সময় যেমন ছিল তেমনই আছে, বোঝা গেল? বলছে সময়টা খারাপ চলছে, কি করে খারাপ চলতে পারে? তুমি নিশ্চয়ই অতীতে কোনো খারাপ করেছো, তার এফেক্ট আজকে এসছে, অর্থাৎ সময় খারাপ চলছে না, তোমার কর্মের ফল তুমি পাচ্ছ, সময় যেমন আছে তেমনই আছে, তুমি আগের সময়টা যে কেমন খারাপ কাজ করেছো তাই তোমার এখন সময়টা খারাপ চলছে। তুমি মনে করো আগে মাসে তোমার পরীক্ষা হয়েছে, তুমি পড়াশোনা করনি সারা বছর, পরীক্ষায় ফেল করে গেলে, তোমাকে বলো কি হলো রেজাল্ট, ফেল করে গেলাম, এখন ভাই আমার টাইম বিরাট খারাপ চলছে। এই টাইম কেন খারাপ চলবে? টাইম যেমন ছিল অমনি চলছে, তুমি আগে পড়োনি, প্রিপারেশন ছিল না, পরীক্ষা দিয়েছো, ফেল করেছো, তোমার কর্মের ফল তুমি পেয়েছো, সময় খারাপ হয়নি, সময় যেমন ছিল তেমনই আছে। তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা অর্জন করলাম? যে সময় ভালো খারাপ বলে কিছু হয় না, সময় সবার জন্য সমান, যে যেমনটা কাজে লাগাতে পারবে তার কাছে সময় তেমন প্রভাব ফেলবে। আমি যদি ভালো কাজ করি তাহলে আমার সময় ভালোই তৈরি হবে, আমি খারাপ কাজ করি তাহলে আমার সময় খারাপই তৈরি হবে, বোঝা গেল? পুরোপুরি হচ্ছে কিন্তু কাজে লাগানো। আমরা এতদিন কি করেছি, সময়টাকে কোনো গুরুত্ব দিইনি, আমার গুরুত্ব দিতে হবে।
বুঝা গেল? এবার এই গুরুত্ব দেওয়ার জন্য কি করতে হবে এখানে জানতে হবে। একটা উদাহরণ দিয়ে দেবো। একটা জলের গ্লাস নেবে, মানে জলের বালতি নেবে, ঠিক আছে? জলের বালতিতে তুমি একটা কমলা লেবু কোন ছেড়ে দেবে। কমলা লেবু, কমলা লেবু কি করবে? ভাসবে, ভাসবে তো। আচ্ছা, ওই কমলা লেবুটাকে তুমি ছাল ছাড়াবে, ছাল ছাড়িয়ে আবার জলে দিয়ে দেবে, ডুবে যাবে। তাহলে কমলা লেবুটা যখন ছাল রয়েছে তখন কমলা লেবুটা কিন্তু ডুবছে না, যখন ছাল ছাড়িয়ে দেওয়া হচ্ছে তখন কমলা লেবুটা ডুবে যাচ্ছে। তাহলে ছালটা কি? ছালটা হলো প্রোটেক্টর, ছালটা হলো প্রোটেক্টর। ঠিক সেরকমই আমি হলাম একটা অ্যাডিক্ট পার্সন, আমি হলাম একটা অসুস্থ ব্যক্তি। আমি যদি নিজেকে এই জায়গায় দাঁড় করাই যে এটা আমি, তাহলে জানবে এই ছালটা, এই যে ছালটা আমাকে ডোবা থেকে বাঁচাচ্ছে, এই ছালটা হলো সেন্টারের সাপোর্ট। যতদিন তোমার সেন্টারের সাপোর্টটা থাকবে ঠিকঠাক, ততদিন কিন্তু তুমি ডুববে না, তুমি ভেসেই থাকবে, তুমি ডুববে না, ঠিক আছে? যেদিনকে তুমি তোমার এই সাপোর্ট সিস্টেমটাকে ছাড়িয়ে দেবে বা সেন্টারের সাপোর্টটাকে ছেড়ে দেবে, সেদিনকে রেজাল্ট তুমি ডুবে যাবে। যেটা অনেকে নিজেরা প্রমাণ পেয়েছে, কি সম্রাট? অনেকে প্রমাণ পেয়েছে যারা সেন্টারের সাপোর্টটাকে ছাড়িয়ে দিয়েছে তারা ডুবে গেছে, যারা সাপোর্টটাকে সঠিকভাবে আঁকড়ে ধরে রেখেছে না সেন্টারের সাপোর্ট ছাড়া যাবে, তারা ভাসছে, তারা ডোবেনি। তাহলে নিজেকে কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে যে সময় কাজে লাগানো বা কর্মজীবন বা এই যে এফেক্ট গুলো আছে, এই এফেক্ট গুলো ঠিক করতে হলে আমায় কিন্তু সেন্টারের যে সাপোর্টটা বা যে প্রলেপটা দিয়েছে, যে লেয়ারটা বানিয়ে দিয়েছে, এই লেয়ারটা কিন্তু যত্ন করে রাখতে হবে। তুমি যখনই কমলা লেবু ছাল ছাড়িয়ে জলে দেবে তখনই কমলা লেবু ডুবে যাবে, আর ছাল দিলে কমলা লেবু ভাসবে। অতএব প্রোটেক্টর তোমাকে একমাত্র প্রোটেক্ট করতে পারবে। আর তুমি যদি ভাবো না প্রোটেক্টরকে আমার কোনো কাজে লাগবে না, প্রোটেক্টরকে তুমি সরিয়ে দাও, তাহলে কিন্তু তুমি নিজেকে প্রোটেক্ট করতে পারবে না, তুমি কি হবে? তুমি ডুবে যাবে। পরবর্তী পয়েন্ট আছে আমাদের কর্মজীবন। তো কর্মজীবন বলতে আমি বারবার বললাম যে যার যেরকম বয়স, যার যেরকম মান, তার মানে যে কাজটা তার সেটাই তার কর্মজীবন। যেমন ছাত্রের পড়াশোনাটা কর্মজীবন, যে মনে করো চাকরি করাটা কর্মজীবন, একই কথা বাবা রিপিট করছি। তো ঠিক সেরকমই আমাদেরকে দেখতে হবে আমরা কি জায়গায় কি ফেলে এসেছি সেটা বিষয় না, কোন জায়গায় কোনটা চলে গেছে সেটা বিষয় না, কোনটাকে পুনরায় শুরু করার অপশন আছে সেটা বিষয়। মনে করো সাপোজ ধরলাম, মনে করো সুকান্তদা ধরে না এখন বয়স 35, ধরলাম সুকান্তদা বয়স 35, তো সুকান্তদা মনে করো 20 বছর ধরে নেশা করছে, কথা মানে বলছি। তো সুকান্তদা ভাবছে যে আমার নেশার জন্য আমি মাধ্যমিক দিতে পারি না, উচ্চ মাধ্যমিক দিতে পারি না। তা আজকে সুকান্তদা ভাবছে আমি তাহলে এবার নতুন করে আবার মাধ্যমিক দেবো, উচ্চ মাধ্যমিক দেবো, দিয়ে আবার বিএসএফ এ লাইন দেবো, তা তো হবে না, তা হবে না। ওকে কি করা উচিত? ওকে আমার মতে বলে ওকে ওর 35 বছর বয়সে দাঁড়িয়ে এখানে ভাবা উচিত যে বর্তমানে আমার কিসের প্রয়োজন? উপার্জন, তাই তো? তাহলে আমি কি করব? আমি একটা আমার যদি কোনো ট্যালেন্ট থাকে, মনে করো গাড়ি চালাতে পারে, তাহলে ও দেখবে ভালো কোনো জায়গায় আমি গিয়ে আবার যোগাযোগ করবো, আমার ড্রাইভিং লাইসেন্স আছে, গাড়ি চালানোর অভিজ্ঞতা আছে, আমি কোনো জায়গায় গিয়ে আবার ফর্ম ফিল আপ করবো, যদি ড্রাইভার পোস্টে কাউকে লাগে তা আমি চেষ্টা করবো সেখানে ঢোকার, মাস দিলে কিছু টাকা আসবে, মাকে দেখবো, বাস। কর্মজীবন এবারে বুঝতে হবে। এবার তুমি কত বছর আগে কোনটা ফেলে এসছো যে তুমি এতদিনে শুরু ভাবছো যে আমি ওই জায়গা থেকে আবার পুনরায় শুরু করবো। তুমি আজকের ডেটে যেখানে দাঁড়িয়ে আছো, তুমি সেই জায়গা থেকে যেটা করণীয় তুমি সেটা করা শুরু করো, বুঝে গেল? মনে করো সাপোজ ধরে নাও আমাদের সম্রাটকে উদাহরণ ধরো, সম্রাট মনে করো বউ আছে, বাচ্চা আছে। সম্রাট আগে মনে করো একসময় ভালো ফুটবল খেলতো, তো সম্রাট ভাবছে আমার নেশা করার কারণে ফুটবলার হওয়ার স্বপ্নটা আমার নষ্ট হয়ে গেছিল, তো আমি সেন্টার থেকে বেরিয়ে গিয়ে নিজেকে ভালো রেখে নতুন করে আবার ফুটবল খেলাটা শুরু করি। তাহলে ও যদি মাঠে গিয়ে আবার ফুটবল খেলা শুরু করে, তাহলে বউ বাচ্চা কি খাবে? ফুটবল খাবে? তা তো নয়। লোকে কি ভাবতে হবে যে আমাকে কিছু কাজ করে উপার্জন করতে হবে, যাতে বউ বাচ্চাকে টাকা দিতে পারি, যাতে সংসারটা চলতে পারে। তারপরে যদি অবশিষ্ট কোনো সময় পাই, তাহলে আমার স্বপ্ন নিয়ে ভাববো যে মাঠে একটু গিয়ে খেলা যেতে পারে। বোঝা গেল বিষয়টা? এইভাবেই কিন্তু কর্মজীবনে আবার ফিরতে হবে।
ব্যক্তিত্বর মধ্যে অনেক পয়েন্ট আছে ভাই। ব্যক্তিত্বের মধ্যে তোমার সবচেয়ে বড় চরিত্র পড়ছে, তোমার ব্যবহারিক ধরন পড়ছে, তোমার দৃষ্টিভঙ্গি পড়ছে, তোমার চালচলন পড়ছে, সবই পড়ছে। এই প্রত্যেকটা বিষয়কে নিয়ে কিন্তু একটা পার্সোনালিটি বা একটা ব্যক্তিত্ব তৈরি হয়। সেগুলোর জন্য তোমার প্রথম যেটা করণীয় সেটা হচ্ছে হাউ প্র্যাকটিস করা। অনেস্টি, ওপেন মাইন্ডনেস, উইলিংনেস। যতক্ষণ না তুমি সৎ হতে পারবে ততক্ষণ তোমার ব্যক্তিত্ব তৈরি হবে। ব্যক্তিত্বের মধ্যে কিছু কিছু নীতি রাখতে হবে, আর এগুলো সবই তোমার নির্ভর করবে সততার উপর। একমাত্র যে সৎ তার ব্যক্তিত্বই কিন্তু মানুষ রাইট দেয়। যে সৎ তার ব্যক্তিত্ব রাইট দেয়। প্রচুর ভিড়ের মধ্যে অনেকে বলছে এই করতে হবে, ওই করতে হবে, কিন্তু যে কথা নেবে তার গুরুত্বপূর্ণ দাঁড়িয়ে যায় চুপ কর, এই তুই বলো তো কেসটা কি হয়েছে, এই যে বলবে সবাইকে চুপ করে বলছে তুমি বলো কেসটা কি হয়েছে, এটাই ওর ব্যক্তিত্ব সবচেয়ে বড় সিগনেচার। বুঝা গেল ব্যাপারটা? যত ভিড়ের মধ্যে ওকেই বলছে এই তুমি বলো তো কি হয়েছে, কেসটা কি হয়েছে তুমি বলো, তার মানে নিশ্চয়ই যে বলছে তার কাছে আশা আছে যে এই ব্যক্তিটার কাছে সঠিক পাবো। সঠিক মানে সৎ, তাই তো? তাকে সঠিক শুনতে পারবো। তাহলে এই ব্যক্তিত্বটা কিন্তু আমাকে বানাতে হবে। এই ব্যক্তিত্বের জন্য প্রথম যেটা করণীয় সেটা হচ্ছে তুমি শুধু সততা অভ্যাস করো। সততায় তোমাকে বাদ বাকি লাইনগুলোর সঙ্গে লিঙ্ক আপ করিয়ে দেবে। সততা তোমাকে বাদ বাকি গুলোর সঙ্গে লিঙ্ক আপ করে দেবে। তুমি সততার আগে প্র্যাকটিস করো তো, বুঝলে? এবার ভাবনা ধরুন, তোমার আগের দিনের ক্লাসে বলেছি কিভাবে পাল্টাতে হয়, তুমি জানো ভালো করে। সম্পর্কের ক্ষতি, আর্থিক ক্ষতিটা কিছুটা বললাম। সম্পর্কের ক্ষতিটা একটা সম্পর্কের ইনপুট আছে, সুসম্পর্ক। সম্পর্কের ক্ষতিতে আমরা সুসম্পর্কের একটা ইনপুট ক্লাস আছে, যে ইনপুট ক্লাসটা পেলে আমরা বুঝতে পারবো যে সম্পর্কর ক্ষতি বা সম্পর্কর যে সমস্যাটা হয়েছে এটাকে কি করে আবার সমাধানের রাস্তায় আনা যায়। সম্পর্কে ছবি বোঝা যাচ্ছে ব্যাপারটা? বুঝতে পারছো তো? সম্পর্কের ক্ষতি জানতে গিয়ে আমরা ক্লাস নেব কিন্তু সুসম্পর্কে। সম্পর্ক আর সুসম্পর্ক এই দুটোর মধ্যে কি পার্থক্য আছে সেই ক্লাসেই তোমরা বুঝতে পারবে। পরবর্তী ক্লাসে তোমরা বুঝতে পারবে যে সম্পর্ক আর সুসম্পর্ক এর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। প্রত্যেকটা পার্থক্য তোমাদের বোঝানো হবে যে আমরা সম্পর্কের ক্ষতি হলো কিছু কিছু সম্পর্ক আমাদের টিকে আছে, যেগুলো আমাদের মতনই লেনদেন সম্পর্ক। যেমন মনে করো জায়গায় তুমি মাল কেনো, তুমি টাকা দেবে মাল পাবে, সম্পর্ক টিকে আছে। বুঝতে পারলে? একটা উদাহরণ দিলাম। এরকম সম্পর্ক আমাদের সঙ্গে কিছু কিছু টিকে আছে, কিন্তু আমরা কিন্তু সম্পর্কের উপর বেস করে চলবো না, আমরা সুসম্পর্ক তৈরি করার চেষ্টা করবো। সুসম্পর্ক তৈরি করতে হয় পরের দিনকে ক্লাসে বোঝাবো। আজকে ক্লাসে যেটা আলোচনা হলো সেটা আমি ছোট দু এক লাইন আবার বলে দিচ্ছি, সবাই বুঝতে সুবিধা হবে। প্রথমে আমরা আজকে একটা লিস্ট বানালাম, যে লিস্টে আমরা দেখলাম যে আমাদেরকে এখানে থেকে সময়টা কিভাবে কাজে লাগাতে হবে, কি কি জিনিসগুলো আমাদেরকে আবার বই পাই দিতে হবে, কোন কোন জিনিসগুলো আমাকে শূন্যস্থান পূরণ করতে হবে, কোন কোন জিনিসগুলো থেকে আমাকে ওভারকাম করতে হবে। তাই আমরা ওভারকাম যেহেতু করতে হবে বা সমাধান করতে হবে, তাই আমরা সমস্যার লিস্ট বানালাম। সমস্যার লিস্টের মধ্যে প্রথম আমরা দিলাম সময়, যেটা আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে এবং বর্তমানেও কিছু মানে কিছু সময় নষ্ট হচ্ছে, যেটা উদাহরণ দিয়ে বোঝালাম। তো আমাদেরকে সময়টা কাজে লাগাতে হবে। 2 দিলাম কর্মজীবন, প্রত্যেকের ক্ষতি হয়েছে। 3 ব্যক্তিত্বের ক্ষতি হয়েছে, ভাবনা ধরনের ক্ষতি হয়েছে, সম্পর্কের ক্ষতি হয়েছে, আর্থিক ক্ষতি হয়েছে। 6টা পয়েন্টকে আমরা আজকের দিনে তুলে ধরলাম। এখনো অনেক পয়েন্ট বাকি আছে, সেটাও বললাম। 6টা পয়েন্ট আমরা আগে শেষ করবো, তারপর 7 নম্বর পয়েন্টে যাবো। একসঙ্গে সব পয়েন্টগুলো বললে খিচুড়ি হয়ে যাবে, কোনো পয়েন্টে কিছু বুঝতে পারবে না। ঠিক আছে? পার্ট করে 5টা 6টা করে আলোচনা করতে করতে গেলে প্রত্যেকটাই মাথায় ঢুকে যাবে। ঠিক আছে? তো 6টা পয়েন্টে আমরা বললাম, এবং 5 নম্বর যে পয়েন্টটা ভাইটাল পয়েন্ট, সেই পয়েন্টটা নিয়ে আমরা শুধু আজকে আলোচনা করলাম না, আমরা 5টা পয়েন্ট আলোচনা করলাম। আর এই 5 নম্বর পয়েন্ট যে সুসম্পর্ক, এটা নিয়ে আমরা পরের দিন ক্লাসে করবো। বুঝা গেল? আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হলো, এই বিষয়গুলো নিয়ে কারো কোনো প্রশ্ন রয়েছে না? বোঝা গেছে? আমি একটা জিনিস জানতে চাই, যে মানে আমার তো শারীরিক ক্ষতি তো হয়েছে, সেটা কর্মজীবনের সময় না আমার যখন সময় নষ্ট করছি তখন শারীরিক একটা ক্ষতি তো ক্ষতি হয়েছে, সেটা আমার আমি যখন সময় নষ্ট করছি তখন থেকে কি শুরু হয়েছে? দেখো, শারীরিক ক্ষতি বা তোমার কোন ক্ষতিটা কখন হয়েছে এটা একমাত্র তুমি নিজে উপলব্ধি করে বলতে পারো, বাদ বাকি কোনো জ্যোতিষগুরু বলতে পারো না। আমি হয়তো মনে করে একটা ক্যালকুলেশন করে বলতে পারি, কিন্তু আমার নিজের উপলব্ধি
যে নেশা করার সময় থেকে ক্ষতিটা শুরু হয়ে যায়। সেটা একটা সময়ের পর চোখের সামনে আসে, কারোর 1 বছর পর চোখের সামনে আসে, কারোর 2 বছর পর আসে। কিন্তু তুমি নেশার পথে পা দিয়েছো মানেই কিন্তু তুমি ক্ষতি শুরু করতে পেরেছো। এবার তোমার শারীরিক ক্ষতি কখন হয়েছে? যখন তুমি শরীরের প্রতি যত্ন নাওনি, যখন তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করোনি, ঠিকমতো বিশ্রাম নাওনি। তুমি হয়তো ডিউটি করে এলে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাইরে বাইরে ডিউটি করে এলে, তোমার সন্ধ্যা পর্যন্ত ডিউটি করা থাকা শরীর আর চলছে না। সেই সময় তুমি চান টান করলে, ভাত না খেয়ে তুমি 2টো লেস নিয়ে এলে, একটা মদের নিম নিয়ে এসে ঘরে বসে মদ খেতে লাগে, যেখানে তোমার ভাত রুটি পেট ভরে খেয়ে একটু রেস্টের প্রয়োজন ছিল, কারণ সকালে আবার 6টায় ডিউটি আছে। কিন্তু তুমি বলে না, সারাদিন যা জার্নি হয়েছে একটু রিল্যাক্স করতে হবে, তাই পেটে খাবার না দিয়ে তুমি 2টো লেস কুরকুরে এনে একটা মদ এনে খেতে লাগে। এটা তোমার মানসিকভাবে রিল্যাক্স দিল, কিন্তু শারীরিকভাবে তো ক্ষতি হওয়া শুরু হয়ে গেল। বুঝে গেল? এবার এগুলো ওই জন্য এগুলো ব্যক্তি জানে, যে ব্যক্তি রয়েছে সেই ব্যক্তি বলতে পারবে নিজে উপলব্ধি করে করে যে কখন কোন ক্ষতিটা আমার শুরু হয়েছে। এবার এখানের মধ্যে শারীরিক ক্ষতি, আবেগজনিত ক্ষতি, এই ক্ষতিগুলোকে বললাম না, এই ক্ষতিগুলোকে বললে রোগের পার্টগুলো নিয়ে তোমরা এগুলো ভুলেই ফেলবে। ঠিক আছে? এই যে অনুভূতি বারবারন্ত, ঠিক আছে, এই ইমোশন যে ক্ষতি, এই ক্ষতিগুলো যদি এখানে ভরে দিই না, তাহলে তোমরা সবকিছু একসঙ্গে ভুলেই ফেলে। ওই জন্য ওইগুলোকে সাইডে রাখলাম, ওইগুলোকে সাইডে রেখে একদম সহজ বিষয়গুলো চোখের সামনে নিয়ে এগুলো প্রত্যেকে সহজ বিষয়, প্রত্যেকে এগুলো বুঝতে পারবে। সহজগুলোকে আগে বুঝে নাও, তারপরে ওই মেন জায়গাগুলো ঢুকবে। আধ্যাত্মিক ক্ষতি, মানসিক ক্ষতি, শারীরিক ক্ষতি, আবেগজনিত ক্ষতি, ওইগুলো ঢুকবো, ওইগুলো অনার্স। তার আগে কমন সাবজেক্টগুলো বুঝে নাও। এগুলো যখন সহজে বুঝে যাবে তখন ওইগুলো বুঝতে খুব সুবিধা হবে। প্রথমে যদি ওগুলো বোঝাতে শুরু করে দিই, তখন তুমি ওগুলো বুঝবেই না, তখন আবার পুনরায় আমাকে এগুলো শুরু করতে হবে। বুঝে গেল? তাই স্টেপ বাই স্টেপ এখন হালকা করে বেসিক জিনিসটা বুঝো, তারপর ডিপ্লোমায় ঢুকবে। আর কারো এখানে কোনো কিছু বুঝতে অসুবিধা আছে? কেন না? Silent. God grant us the serenity to accept the things we cannot change, courage to change the things we can, and the wisdom to know the difference. Thank you, Dada. Yeah,